রমজানে খাদ্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 11টি অর্থনৈতিক অঞ্চল সহ বিজিএমএ কমপ্লেক্স উদ্বোধন। রোজার সময় সব জিনিসের দাম যেন কম থাকে এবং মানুষ যেন ভালোভাবে রোজাটা করতে পারে। নকশা লঙ্ঘন করে গড়ে উঠেছে এফআর টাওয়ারের আশপাশের বেশিরভাগ ভবন, কয়েকটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত, অধিকাংশ ভবনে অনিয়ম পেয়েছে রাজু। যে হ্যাজার্ড অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি। নকশার ব্যত্যয় ঘটিয়েছে সে রিপোর্টটি আমরা আমাদের রাজুক কর্তৃপক্ষের বরাবর প্লেস করব। পয়লা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করার আহ্বান। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। মঙ্গল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ নিরাপত্তা থাকবে। 6টার পরে আর কোনো অনুষ্ঠান বাইরে করা যাবে না। এবং বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে সাধুবাদ মিডিয়া ব্যক্তিত্বদের, বিভ্রান্ত না হয়ে আইন বাস্তবায়নের দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এবং রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান রাখেন তিনি। শিল্পায়নের কারণে ফসলি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। দেশি বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিকে টেকসই করতে 2040 সালের মধ্যে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের 3টি সহ শিল্প স্থাপনে উপযোগী 11টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন এবং 13টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সূচনা বক্তব্যে কর্মসংস্থান তৈরিতে সরকারের উদ্যোগের কথা জানান সরকার প্রধান। উন্নয়ন কাজের জন্য যাদের জমি নেওয়া হচ্ছে তাদের সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেন তিনি। মানুষের জন্য কাজ করি, মানুষকে কষ্ট দেবার জন্য না, এটা সবার মনে রাখতে হবে। আর যারা ব্যর্থ হবে তাদের সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবো, যেটা আমরা করব। যারা ক্ষতিগ্রস্ত তারা তো টাকা পাবেই, তাদের বিকল্প জায়গারও ব্যবস্থা করে দিতে হবে। আর সেই সাথে সাথে তাদের পরিবার যাতে কাজ পায় সেটাও করতে হবে। আর ওখানে কোনো ফসল জমি আর কোনো জমি নেওয়ার দরকার নেই, এখানে যা নেওয়া হচ্ছে যথেষ্ট। রমজানে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই রোজার সময় এখানে যেন চিনির সমস্যা না হয়, তেলের সমস্যা না হয়, ডাল ছোলা কোনো কিছু সমস্যার জন্য না হয়, সেটা চাই যে রোজার সময় সব জিনিসের দাম যেন কম থাকে এবং মানুষ যেন ভালোভাবে রোজাটা করতে পারে। এই বিষয়ে নিশ্চয়ই আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, আগামীতেও করবেন আমি এটা আশা করি। এরপর রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমএ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি। বলেন, ব্যবসা বাণিজ্যে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সে ব্যবস্থা নিয়েছে সরকার। যে ভবনটা এখন হাইকোর্টের রায় এটা পরিত্যক্ত করতে হচ্ছে, ওই জমিটাও কিন্তু আমার দেয়া ছিল, কিন্তু ওই জায়গায় নয়। ঠিক সোনারগাঁ হোটেলের সাথে মিল রেখেই ওখানে আমরা জায়গা দিয়েছিলাম। আর তখন কিন্তু আমার একটা অনুরোধও ছিল ঠিক ওই জায়গাটাই যেন করা, কোনো মতে যেন ভবনটা খালের ভিতরে না যায়। দুর্ভাগ্য হলো পরবর্তীতে দেখলাম, তখন আমরা তো ক্ষমতায় ছিলাম না, ওখানে সেই বিল্ডিংটা করা হলো খালের ভিতরেই, এমনকি সেখানে একটা ব্রিজ তৈরি করে তার উপর দিয়ে যাতায়াত। আদালতের বেঁধে দেয়া সময় অনুযায়ী 12 এপ্রিলের আগেই হাতিরঝিলের ভবনটি ছেড়ে দেবে বিজিএমএ। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বনানীর এফআর টাওয়ারের আশপাশের বেশিরভাগ ভবন নকশা লঙ্ঘন করে তৈরি হয়েছে। এর কয়েকটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজুকের অভিযানের 3য় দিনে বনানীর বেশিরভাগ ভবনে অনিয়ম পাওয়া যায়।
রাজুক কর্মকর্তারা জানান, অনিয়ম ধরা পড়লে প্রাথমিকভাবে ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হচ্ছে। নির্দেশ অমান্য করলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বনানীর এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আউয়াল সেন্টার। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজুকের অভিযানে দেখা যায় 21 তলার ফাউন্ডেশনে তৈরি করা হয়েছে 22 তলার এই টাওয়ার। আছে অন্যান্য নকশা লঙ্ঘনেরও উদাহরণ। যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। ফায়ার এসকেপের যে জায়গাটুকু দেখানো আছে বা সিঁড়িটুকু দেখানো আছে সেই সিঁড়ির অবস্থানও নেই। এর পাশের ভবন ডেল্টা ডালিয়া টাওয়ার। বহুতল এই ভবনটি ফুটপাতের জায়গা দখল করে দোকান ভাড়া দিয়েছে। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে এর কয়েকটি ফ্লোর। ফায়ার সার্ভিসও ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। একটা ইমার্জেন্সি স্টেয়ার থেকে শুরু করে অন্যান্য যে ফায়ার ইকুইপমেন্টস যে হ্যাজার্ড অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি। মতিঝিলের বহুতল ভবনগুলোর তথ্য সংগ্রহ করেছে রাজুক। 15 দিনের মধ্যে রাজধানীর ভবনগুলোর তথ্য সংগ্রহের কাজ শেষ করতে চায় সংস্থাটি। এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সব তথ্য পর্যালোচনা করে গণমাধ্যমে রাজধানীর ভবনগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করবে। যারা অতিরিক্ত পরিমাণ নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়েছে সে রিপোর্টটি আমরা আমাদের রাজুক কর্তৃপক্ষের বরাবর প্লেস করব। রাজুক কর্তৃপক্ষ সেটা দেখে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন এবং সেই মোতাবেক আমরা বাস্তবায়ন করব। এদিকে ফায়ার সার্ভিসও রাজধানীর আগুন ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিতে অভিযান অব্যাহত রেখেছে। বনানীর বেশ কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এহতেরামুল হক, RTV, ঢাকা। রাজধানীতে অবৈধ ভবন সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা দেবে আইন মন্ত্রণালয়। এজন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়ার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতের মামলা জট কমাতে আপোষ মীমাংসার মাধ্যমে মামলা নিষ্পত্তির জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। সেই ক্ষেত্রে যেহেতু সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে অবৈধ ভবন আইনি জটিলতায় তারা কিন্তু আমার সাথে গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে। তাকে আমি বলেছি যে যখনই আমার প্রসিকিউশন টিম অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সকল সহায়তা তাদেরকে। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় এবারও কোনো ধরনের মুখোশ পরা যাবে না। দুপুরে সচিবালয়ে বাংলা নতুন বছর উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বললেন, অনুষ্ঠানের আগের দিন 13 এপ্রিল বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবে না। পয়লা বৈশাখের সব অনুষ্ঠান বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। রাজধানী জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ নিরাপত্তা থাকবে। শোভাযাত্রার মাঝপথে কেউ যাতে ঢুকতে না পারে। মুখে যে মুখোশটি সেই মুখোশটি পরা যাবে না এবং হাতে সেই মুখোশ নিয়ে যেতে পারে। ভুবুজেলা বাজানো এইটা কেউ বাজাবেন না বলে আমরা রিকোয়েস্ট করব এবং বাজাতে আমরা কাউকে দেব না। আর এই 6টার পরে আর কোনো অনুষ্ঠান বাইরে করা যাবে না। দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন টিভি চ্যানেল সংশ্লিষ্টরা। কোনো প্রকার অপপ্রচার ও বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি তাদের। আরও জানাচ্ছেন নাজিফ ফরাজি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন করে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও 13 বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিল মোটা অঙ্কের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। আইন মোতাবেক নোটিশ দিয়েছে, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই বলেও মত তাদের। আমি মনে করি এই পদক্ষেপটি টেলিভিশন শিল্পের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
ফলে আমি অবশ্যই মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এটি বহু আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এতদিন হয় নাই, কিন্তু এখন হয়েছে। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে এই আইনগুলি কার্যকর হওয়া অনেক আগে দরকার ছিল। 13 বছর পরে আইনের প্রয়োগ হচ্ছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, এই ব্যবসাটা করার জন্য কিন্তু তাদের বিজ্ঞাপনের প্রয়োজন আছে। বিদেশের যেই চ্যানেল আমাদের দেশে দেখানো হয় তারা কিন্তু একটি পয়সা পায়, কিন্তু আমাদের দেশের যে চ্যানেল আমাদের দর্শকদের দেখানো হয়, আমাদের দেশের চ্যানেল কিন্তু কোনো পয়সা পায় না। যখন দেশের বাইরে আমাদের টেলিভিশন প্রচার করছি, আমরা একটি সেকেন্ডও প্রচার করতে পারি না, আমাদেরকে ক্লিন ফিট দিতে হয় এবং আমরা বিশাল বড় একটি অসম প্রতিযোগিতার মধ্যে চলছি। আমাদের টিভি চ্যানেলগুলো আজকে সিক হয়ে যাচ্ছে। আজকে 1.5 দশক ধরে আমরা এই প্রতিবাদ করছিলাম। ডক্টর হাসান মাহমুদের কাছে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা না গেলে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তার মাধ্যমে বহু টাকা, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। সেটি বন্ধ করার জন্যই সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যই উদ্যোগ। প্রায় 10,000 কোটি টাকা দেশের বাইরে প্রতি বছর চলে যাচ্ছে এবং এই টাকাগুলো আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, আজকে টেলিভিশন চ্যানেল একটিও সিক হয়ে থাকে না যদি এই টাকাগুলো আমার দেশে ঢুকে। কেবল অপারেটরদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিদেশি যেই চ্যানেলগুলো বাংলাদেশে যারা নিয়ে আসেন, এটা আরেকটা পক্ষ, তারা কিন্তু কেবল অপারেটররা না, সেই পক্ষ সেখান থেকে তারা সুবিধা নিচ্ছেন, বিদেশি চ্যানেল টাকা দিয়ে এনে বাংলাদেশে প্রচার করছেন। অথচ আমরা 100-150 কোটি টাকা খরচ করে যে চ্যানেল প্রতিষ্ঠা করেছি, তাদের চ্যানেলগুলো আমরা বিনামূল্যে প্রচার করছি। এই সমস্ত বিদেশি চ্যানেল যারা বাংলাদেশে ফিট করছেন তারা হয়তো চেষ্টা করবেন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। সরকার কিন্তু একবারে বলেনি যে চ্যানেল বন্ধ করতে হবে, কিন্তু তারা এক ধরনের চাপ প্রয়োগের অপকৌশল হিসেবে চ্যানেলটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে দিলে কি হবে? আমি মনে করি যে আমাদের দেশের মানুষের চ্যানেলগুলো বন্ধ হলে কিছুই হবে না। দেশের টেলিভিশন শিল্পকে রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। বাংলাদেশে যে সমস্ত পণ্য বিক্রয় হয়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। SM হলে ডাকসুর ভিপি নুরুল হক ও তার কর্মীদের উপর হামলার প্রতিবাদে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর আগে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি আক্তারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন। এদিকে হামলার সাথে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটির নেতারা। কর্মসূচি থেকে সরে এসেছে আজকেও আমরা তাকে স্পষ্টভাবে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। এই হামলার নাটক সাজিয়ে আপনি জানেন যে আমাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা ছাত্রলীগের বিরুদ্ধে, সেটি করে আপনি জানেন যে এই গুজব পারদর্শিতার উপর ভিত্তি করেই কিন্তু এই তথাকথিত ভুইপোর সংগঠনটির উদ্ভব হয়েছে। তদন্ত সাপেক্ষে নিয়ম নীতি অনুসরণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটি হলো নিয়ম। সুতরাং কোনো কিছুতেই কাট করা এটা একটা দৃষ্টিভঙ্গি নয়। আমরা এখন খুবই সাবলীলভাবে সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটি আমাদের রীতি, সেটি গভীরভাবে অনুসৃত হবে। বিএসএমএমইউ এর চিকিৎসকরা তাদের পদ ধরে রাখার জন্য খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল দাবি করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা না দিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেও মনে করেন রিজভী। বলেন, কারাগারে সুস্থভাবে প্রবেশ করলেও এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে নয়াপল্টনে পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নবী মুসাকে বলো যে সেজন্য জুতা খুলে এই আমাদের গুহার সামনে চলে আসছে। শেখ হাসিনা যেটা বলে দিচ্ছেন, সরকার যেটা বলে দিচ্ছেন, সেই কথাই পিজির পরিচালক বলছে। এই জন্যই বলছেন তার চাকরি রক্ষা করার জন্য। যিনি সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে কারাগারে গেলেন, সেই গত বছর ফেব্রুয়ারি মাসে, আজকে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। আমাদের কাছে ভয় হচ্ছে যে সরকার কারাগারের মধ্যে তাকে চিকিৎসার নামে বা কিসের নামে অন্য কিছু করছেন কিনা।
কোন স্লো পয়জনিং করা হচ্ছে কিনা এটা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে এতিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে। এমন মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বললেন, তাকে মুক্ত করার দায় দেশের জনগণ নেবে না। দুপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের উন্নয়ন বিরোধী সব বাধা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। বিএনপি রাজনীতি শুধুমাত্র ব্যক্তির কেন্দ্রিক, শুধুমাত্র বেগম খালেদা জিয়া আর তারেক রহমান যারা দুর্নীতি এবং সন্ত্রাসের দায়ে কারাগারে এবং বিদেশে পলাতক, এদেরকে মুক্ত করতে হবে, এদেরকে ক্ষমতা আনতে হবে। এই জন্য আপনাদের সকল রাজনৈতিক কর্মসূচি। বাংলাদেশের জনগণের এখন আর কোনো দায় নেই যে একজন দুর্নীতি করে এতিমের টাকা মেরে খেয়ে কারণে যারা জেলখানে আসে তাকে মুক্ত করার দায় বাংলাদেশের জনগণ কখনো নেবে না। আজ পবিত্র শবে মেরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যময় পরিবেশে আজ রাতে পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মিরাজ পালিত হবে। ২৬ রজবের রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগৎ ভ্রমণের রাত। এ রাতে তিনি সপ্তম আকাশে ভ্রমণ করে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন এবং মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে আসেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এটি একটি পবিত্র ও ফজিলাতপূর্ণ রাত। প্রাইভেট প্র্যাকটিস থেকে আয়ের উপর ট্যাক্স দিয়ে চিকিৎসক ও আইনজীবীদের নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় আহ্বান জানান তিনি। বলেন, ডাক্তার ও আইনজীবীদের যেহেতু নির্ধারিত আয়ের বাইরে অতিরিক্ত উপার্জনের সুযোগ রয়েছে, তাই তাদের নৈতিকভাবে ট্যাক্স দেওয়া উচিত। প্রাক বাজেট আলোচনায় বেসরকারি মেডিকেল কলেজগুলোর উপর ১৫% ট্যাক্স মওকুফের দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। অনেক ডাক্তার আছে যারা তার পুরা ইনকামই দেখায়, আবার অনেকে আছে টোটাল ইনকামের 1/4 হয়তো দেখায় না। কাউকে কাউকে আমরা ধরতে পারি, আবার কাউকে ধরতে পারি না। তবে আমরা সকলের কাছেই একটা অনুরোধ রাখবো, বিশেষ করে ডাক্তার বা অন্যান্য পেশাজীবী আইনজীবী যারা আছে তাদের প্রত্যেককেই ডাকবো যে তারা যেন নৈতিকতা মেনে চলে। এবং বকেয়া পরিশোধ সহ ৯ দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনেও ৪ ঘণ্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম, খুলনা, যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা কর্মস্থলে না যেয়ে ভোর ৬টায় নিজ নিজ মিল গেটে সমবেত হন। পরে বেলা ১২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করে রাখেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অভি ইসলাম। খুলনায় বুধবার ভোর ৬টা থেকে শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে মিল গেটে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কের রাজঘাটে অবস্থান নেন। এ সময় স্থানীয় নোয়াপাড়া শিল্প এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রেলপথ অবরোধ করেন। মহাসড়কের কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং আগুন ধরিয়ে দেন তারা। এতে ঢাকা চট্টগ্রামে চলাচলকারী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ৩ মাস থেকে বেতন পায় না এবং আমাদের শ্রমিকদের ৯ সপ্তাহ মজুরি নাই। ১৩ সালের জুলাই থেকে আমাদের শ্রমিকরা অবসরে চলে গেছে, এই পর্যন্ত গ্রেচুটির টাকা এবং পিএফের টাকা তারা পায়নি। রাজশাহীতে দিনের শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মচারী এবং কর্মকর্তাদের হয়নি, আমাদের ৯ সপ্তাহ ওয়েজেস মানে মজুরি শ্রমিকদের হয় নাই। সিরাজগঞ্জের ঘণ্টা ধর্মঘটে অংশ নেন, ফলে মিলের সব ধরনের উৎপাদন বন্ধ হয়ে যায়। অভি ইসলাম, টিভি। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে কারণবাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ৬ প্রতারক কাস্টমসের গাড়ির লোগো ব্যবহার আর কর্মকর্তাদের পোশাক পরে কর্মকর্তা সেজে চাকুরি দেওয়ার নাম করে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত।
অনেক সময় ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যেত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ফ্যামিলি ল্যাব হাসপাতালে অভিযান চালিয়ে এমবিবিএস পরিচয় দিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নুরুল ইসলাম শেখ নামে ওই ভুয়া ডাক্তারকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে আটক নুরুল ইসলাম। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন মারা গেছেন। পুলিশ জানায় গত রাত 2টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক এবং সিংড়া উপজেলার লালর এলাকায় ট্রাকের চাপায় সাবিহা নামে এক 7 বছরের শিশুর মৃত্যু হয়। চুয়াডাঙ্গার দামুরহুদার পোতারপাড়া গ্রামে ট্রলির চাপায় রায়হান আলী নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কে কালভার্টের গর্তে পড়ে মোস্তফা মাহমুদ সুমন নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। এছাড়াও খাগড়াছড়িতে যাত্রীবাহী বিআরটিসি বাস, মালবোঝাই পিকআপ এবং কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। সকালে জেলা সদরের 0 মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরে সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মার দুর্গম চরের 3টি ইউনিয়নে বিদ্যুৎ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক আদেশের পরই বিদ্যুতায়নের জন্য তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলতি মাসেই দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর পাশাপাশি চরের মধ্যে একটি সাব স্টেশন নির্মাণে পরিকল্পনা রয়েছে সরকারের। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অফি ইসলাম। শরীয়তপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চারপাশে পদ্মা মেঘনা বেষ্টিত ছোট বড় অসংখ্য চর। নড়িয়া থেকে ট্রলার ছাড়লে ওই পারে গিয়ে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগে। 70 বছরের বেশি সময় ধরে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এসব চরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। তবে এবার নড়িয়া উপজেলার নপাড়া ও চরাত্রা এবং ভেদরগঞ্জ উপজেলার কাছিকাটায় 3টি ইউনিয়নের বাতি জ্বলবে, তাই উচ্ছ্বাসিত স্থানীয় মানুষ। এই কাঠগুলো ফাড়াইতে আমাদের নড়িয়া যাইতে হবে না, আমাদের দেশে সমিল হইলে কাঠ ফাড়াইতে পারবো। আনন্দিত যে সূর্যের আলো থাকবে না, তারপর আমাদের ঘরে দিনের মতো উজ্জ্বল থাকবে। পোলাবানের জন্য, লেখাপড়ার জন্য অনেক সুবিধা আসবে। মেল ইন্ডাস্ট্রি হইলে বা কলেস্ট্রল হইলে আমাদের আলু রাখার সুবিধা হইব। আমরা মোটর দিয়ে পানি উড়াইতে পারবো, আমাদের খরচটা কমে যাবো। কারেন্ট আইতাছে, তাই শুনলে আমাকে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। এরই মধ্যে প্রায় 50 ভাগ কাজ সম্পন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। শরীয়তপুর থেকে পদ্মার চরের এই 3টি ইউনিয়নে দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। চারদিকে নদী বেষ্টিত চরাঞ্চল নপাড়ায় নির্মাণ করা হচ্ছে পল্লী বিদ্যুতের সাব স্টেশন। এরই মধ্যে শেষ হয়েছে জমি অধিগ্রহণ ও টেন্ডারের সব কাজ। বিদ্যুৎ দেওয়ার জন্য অলরেডি 50% কাজ, সার্ভের কাজ কমপ্লিট করা হয়েছে। আর নদীর ওই পারে কাজ টোটালি কমপ্লিট হয়েছে, ওই দিক দিয়ে কাজ চলতেছে। এদিকেও খুঁটি চলে আসছে। আমরা আশা করি যে এপ্রিল মাসের ভিতরেই হয়তো এই এলাকায় উদ্বোধন করা সম্ভব হবে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, এসব এলাকার চারদিকে নদী হওয়ায় খুঁটির মাধ্যমে বিদ্যুৎ নেওয়া সম্ভব না, তাই সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সাবমেরিন কেবল দিয়ে একেবারে মুন্সিগঞ্জ থেকে আমরা সাবমেরিন কেবল দিয়ে আমরা চরাত্রা, নপাড়া এবং কাছিকাটায় বিদ্যুৎ নিয়ে আসবো। কাজ চলছে, সাবস্টেশন হবে, শুনলে খুশি হবেন। এবং সেই সাবস্টেশন যে বিদ্যুৎ উৎপাদিত হবে সেটা শুধু এই 3 ইউনিয়নে নয়, এখান থেকে আমরা মুন্সিগঞ্জের শ্রীনগরেও এখান থেকে বিদ্যুৎ যাবে। কাজ শেষ হলে 20,000 পরিবার আলোর মুখ দেখার পাশাপাশি একটি ডক ইয়ার্ড গড়ে উঠবে বলে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। অফি ইসলাম, টিভি। খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেল থেকে মুক্তি পেলে দেশের মানুষ জেগে উঠতে পারে, এই আশঙ্কায় তাকে হাসপাতালে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নির্মূল করতে নানা ষড়যন্ত্র করছে সরকার। দেশের সকল পক্ষকে কুক্ষিগত করে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বলেন, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারলেই দেশে গণতন্ত্র মুক্তি পাবে। অসুস্থ হওয়ার পরেও যেটা তার সাংবিধানিক অধিকার, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না কেন? এটার একটি মাত্র কারণ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার, যারা দখলদারি সরকার, যারা বেআইনি সরকার,
যারা জোর করে বন্দুক পিস্তলের জোরে ক্ষমতায় টিকে আছে তারা তাকে ভয় পায়। পরিবেশগত কোনো সমীক্ষা ছাড়াই সাভারের হেমায়েতপুরে গড়ে ওঠা চামড়া শিল্প নগরী ধ্বংস করছে ধলেশ্বরী নদীকে। যথাযথ পরিশোধন ছাড়াই কঠিন বর্জ্য সরাসরি নদীতে নির্গত হওয়ায় এখন মৃত প্রায় ধলেশ্বরী। একই চিত্র সাভার ঘিরে থাকা বুড়িগঙ্গা, বংশী ও গাজীখালী নদীর। শুধু তাই নয়, অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানার দূষণে ক্রমেই বর্জ্যের ভাগাড় হয়ে উঠেছে সাভার। দ্রুত ব্যবস্থা না নিলে রাজধানী ঢাকার মতো পরিণতি হবে শিল্পাঞ্চলের। দূষণে বিপর্যস্ত সাভার উত্তরণের উপায় নামক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বুড়িগঙ্গাকে রক্ষা করতে না পারলে ঢাকাকে রক্ষা করা যাবে না, এমন কথা বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, নদী রক্ষায় নেওয়া সরকারের পদক্ষেপ সব মহলে প্রশংসিত হচ্ছে। নদীকে দখল ও বর্জ্যমুক্ত করে সেগুলোর প্রাণ ফিরিয়ে দেয়াই সরকারের লক্ষ্য বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। আমরা যদি এই রাজনীতির এই গহ্বর থেকে যদি বেরিয়ে যেতে পারতাম তাহলে বুড়িগঙ্গা এইভাবে দূষণ হতো না, আমাদের নদীকে বাঁচানোর জন্য এইভাবে আন্দোলন করতে হতো না। আজকে আমাদের করতে হচ্ছে, আজকে ঘুরে দাঁড়ানোর সময়। হিন্দু ধর্মাবলম্বীদের মহাবারুণী স্নান ও মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে চট্টগ্রামের কাট্টলি রানী রাসমণি ঘাট, আনোয়ারা পার্কি বিচ, হাটহাজারী মন্দাকিনী, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির ও কলমপতি মন্দকিনী মন্দিরে হাজারো নরনারী পুণ্যস্নানে অংশ নিয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে পুণ্যস্নান শুরু হয়ে আজও চলে। উৎসব উপলক্ষে দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত সহ অনেকে উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জের রূপসীতে শীতলক্ষ্যা নদীর তীরে সিটি গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মিত সিটি ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইকোনমিক জোনের উদ্বোধন করেন তিনি। রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দূরে প্রায় ৭৮ একর জমির উপর এই অর্থনৈতিক জোন গড়ে উঠেছে, যেখানে খাদ্য, পানীয়, কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ রপ্তানিমুখী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ফজলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ সামনে রেখে 7টি বিশেষ নাটক প্রচার করবে RTV। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি MP। নারী ফুটবলারদের সংগ্রামী জীবন এসব নাটক নির্মাণে অনুপ্রেরণা দিয়েছে বলে জানান আয়োজকরা। দেশের সিনেমা হলগুলো যাতে বন্ধ না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার, তবে এজন্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে FDCতে চলচ্চিত্র দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে শিল্পী সংকট কাটাতে হবে এবং মানসম্পন্ন সিনেমা তৈরি করতে হবে। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির সদস্যরা শুটিং স্পট, অনুন্নত মানের যন্ত্রপাতি সহ FDCর নানা সীমাবদ্ধতার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। রমজানে খাদ্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন শিল্পায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 11টি অর্থনৈতিক অঞ্চল সহ BGMEA কমপ্লেক্স উদ্বোধন। নকশা লঙ্ঘন করে গড়ে উঠেছে এফআর টাওয়ারের আশপাশের বেশিরভাগ ভবন, কয়েকটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত, অধিকাংশ ভবনে অনিয়ম পেয়েছে রাজুক। পয়লা বৈশাখে নাশকতার আশঙ্কা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করার আহ্বান। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না।
এবং বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে সাধুবাদ মিডিয়া ব্যক্তিত্বদের, বিভ্রান্ত না হয়ে আইন বাস্তবায়নের দাবি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।